গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সবচেয়ে উৎসব মুখর দিনটির নাম নির্বাচন। কারণ এদিন রাষ্ট্রের মালিক জনগণ ব্যালটের মাধ্যমে তার জনপ্রতিনিধিকে নির্বাচিত করেন, গঠিত হয় সরকার, এগিয়ে যায় দেশ। সেই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর বাকি মাত্র 15টি দিন। উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। তবে বিগত 3টি জাতীয় নির্বাচনে ভোটারদের রয়েছে তিক্ত অভিজ্ঞতা। সচেতন ভোটারদের অভিযোগ, ভোটের সময় প্রার্থীদের পরিকল্পনাগুলো শুনতে ভালো শোনালেও ভোটের পর পরিকল্পনা সেই পরিটি আকাশে উড়ে যায়, আর কল্পনা দীর্ঘশ্বাস হয়ে রয়ে যায় ভোটারেরই মাঝে। এমন বাস্তবতায় বদলাবে কি ভোটের সংস্কৃতি, পূরণ হবে কি নাগরিক প্রত্যাশা? এত সব প্রশ্নের উত্তর খুঁজতেই নির্বাচন নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম জনতার দরবার এসেছে ব্রহ্মপুত্রের পাললিক মমতায় গড়ে ওঠা সুপ্রাচীন জনপদ ময়মনসিংহে। আমন্ত্রিত অতিথি, উপস্থিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজান আহমেদ। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেবার পালা। আমার ডান পাশে রয়েছেন বিএনপির পক্ষে অ্যাডভোকেট এম এ হান্নান খান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি। আর তার ডানে রয়েছেন অধ্যাপক উম্মে ফারহানা, যিনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি একজন সুসাহিত্যিকও বটে। আমার বায়ে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ময়মনসিংহ জেলা নায়েবে আমির এবং জামায়াত মনোনীত ময়মনসিংহ 6 আসনের নির্বাচনের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আর তার বায়ে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ময়মনসিংহ 4 অর্থাৎ সদর আসন। আপনাদের সবাইকেই সিএসআরএম জনতার দরবারে স্বাগত। শুরুতেই আমি যেতে চাই অ্যাডভোকেট এম এ হান্নান খান আপনার কাছে। আমরা জানি যে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসেছিলেন ময়মনসিংহে, কি বললেন তিনি জনগণের উদ্দেশ্যে? আজকে ময়মনসিংহ সার্কিট হাউসে আমাদের বিশাল একটি জনসভা হয়েছে, লক্ষ লক্ষ লোক ছিল। দীর্ঘদিন পরে উনি 22 বছর আগে উনি ময়মনসিংহ এসেছিলেন একটি প্রতিনিধি সভায়, আজকে প্রথম আসলো এবং মানুষের খুব উচ্ছ্বাস, আবেগ, আপ্লুত অবস্থা এবং আমাদের যে টার্গেট ছিল তার চাইতে অনেক বেশি কাঙ্ক্ষিত জনগণ আসছে এবং লক্ষ লক্ষ লোক হয়েছে এবং মানুষের মধ্যে একটি নাড়া পড়েছে, উৎসাহ, উদ্দীপনা, আবেগ সব মিলে খুবই ভালো একটা। আমরা শুনেছি তিনি কোদাল নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন এবং জনগণের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বিষয়গুলো যদি একটু জানতে চাই। হ্যাঁ, উনি কোদাল নিয়ে থাকতে বলেছেন। ময়মনসিংহ কিন্তু ব্রহ্মপুত্র নদীতে একবার খাল খনন হয়েছিল জিয়া রহমান সাহেবের সময়ে, এটা অনেকেই জানেন। আমাদের নাস্তা দিতে আমিও ছিলাম সেই খাল খননে, আমরা খাল কাটতাম, জিয়া রহমান সাহেব এটা উদ্বোধন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেটার কথা বলো। উনি যে থিমটা, সেটা হলো যে কল্পনা একটা জিনিস তৈরি করা, সেটা বাস্তবে আলোচনার মাধ্যমে সেটার বাস্তবায়ন করা, এটার এফেক্ট একরকম। আর আপনি গয়রহ ভাবে আপনি একটা জিনিস করলেন, সেটার একরকম এফেক্ট। আর উনি করে দেখাবেন। যেমন ধরেন, আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। আপনি একটা শার্ট বানাবেন, আপনি কাপড়ের দোকানে গেলেন যে ভাই আমি একটা সুন্দর কাপড় দেন, আমি একটা ফুলাতা শার্ট বানাবো, কিনলেন। আপনার টেইলার্সে গেলেন, বললেন যে ভাই আমাকে একটা সুন্দর দেখে একটা শার্ট, এটা কিন্তু একটা শার্ট হলো। এখন আপনি কাপড়টা দেখলেন, আরাম লাগবে কিনা, কালারটা আপনার সাথে যাবে কিনা, আপনি কিন্তু কল্পনা চিন্তা করছেন, এটা আপনি করছেন। করার পর টেইলার্সে গেলেন, বলেন যে ভাই কালারটা আমাকে এরকম দিবেন, পকেটের উপর একটা ঢাকনা দিবেন, এই কালারের সাথে বুতামটা ম্যাচ করে দিবেন। দ্যাট ইজ, আপনি কেনা থেকে আরম্ভ করে কাপড়টা বানানো পর্যন্ত আপনি যে কল্পনায় চিন্তা করলেন আপনাকে এবং এই জামাটাকে নিয়ে, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ, এটা আপনি প্রস্ফুটিত করলেন। এটা আপনি রাজনীতি বলেন, আপনি নিজের জীবনে বলেন, সংসার জীবনে বলেন, সকল ক্ষেত্রে ক্রিয়েটিভিটিটা আপনার নিজের মধ্যে থেকে শুরু হয়ে সেটাকে সফল বাস্তবায়নের মধ্যে কিন্তু সেটা একটা চমৎকার আউটপুট হয়। সেই জিনিসটা উনি করেছেন। যদি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যানের একটি এক্সিকিউশন কিন্তু আমরা দেখলাম কথার মধ্যে, যে একটা প্রজেকশন তিনি দিয়ে গেলেন। আপনাকে ধন্যবাদ। আমার এবার প্রশ্ন অধ্যক্ষ কামরুল হাসান মিলন আপনার কাছে। আমরা জানি যে জলজট, জনজট, যানজট
মাদকের দৌরাত্ম্য, এই সবই কিন্তু আসলে ময়মনসিংহের তীব্র সমস্যার কারণ। এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ ঘটাবেন এবং সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে যানজট যেটা বলি, বিশেষ করে ময়মনসিংহ শহরের কথা যদি বলেন আপনি, ময়মনসিংহ শহরে যে রেল লাইনটা আসলে গিয়েছে, এটা আমি মনে করি একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি যে এই রেল লাইন বরাবর যে জায়গাটুকু সরকারি আছে, 100-150 ফিট রাস্তা হবে, যদি একদম বরাবর করে দেওয়া হয়, রেল লাইনটা বাইরে নেওয়া হয়, এটা হলে আমার মনে হয় অনেকাংশেই যানজট নিরসন করা সম্ভব হবে। দ্বিতীয়ত হচ্ছে এখন জি জি ড্রেজিং সিস্টেম, ড্রেজিং সিস্টেম যেটা আছে সেটা তো আসলে এখানে অপরিকল্পিত আসলে করা হয়েছে, রাস্তা প্লাস ড্রেনেজ ব্যবস্থা। এটা আমি মনে করি একেবারে আমূল পরিবর্তন দরকার, একেবারে মাস্টার প্ল্যান নিয়ে সাজানো দরকার। সেটা আসলে হয় নাই। অতীতে যেটা হয়েছে, একটা রাস্তা গড়া হয়েছে আবার ভাঙা হয়েছে, মানে এই অংশ, যেমন আমরা যেটা দেখি সাধারণত, শুধুমাত্র এই রাস্তা না, যেমন টেলিফোনের লাইন নিচ্ছে, একবার রাস্তা খুঁড়ছে, আবার তিতাস গ্যাস রাস্তা করছে, আবার ড্রেনের জন্য করছে, আবার রাস্তা সংস্কারের জন্য করছে। এভাবে মানে জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা এইভাবে সংস্কার কাজ করতে গিয়ে। এখানে যদি একটা সমন্বিত প্ল্যান নেওয়া যায়, আমরা মনে করি আমরা দায়িত্ব পেলে এটা সমন্বিত একটা পরিকল্পনার আওতায় নিয়ে এসে যদি আমরা এই সমাধান করি, তাহলে নিঃসন্দেহে জনগণ এখান থেকে ভোগান্তি থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। আর মাদক, জি, মাদক, কারণ তরুণরাই তো এবার গেম চেঞ্জার ভোটের মাঠে। মাদক, তো আমি মনে করি যে মাদক তো হচ্ছে এখন একটা বড় ধরনের প্রবলেম এটা বাংলাদেশের। এটা শুধুমাত্র ময়মনসিংহে নয়, আমি বলবো যে সীমান্তবর্তী জেলাগুলো থেকে শুরু করে সব জায়গায়। আমার প্রথম কথা হচ্ছে এক্ষেত্রে চেইন, যেটা সাপ্লাই চেইন, এটাকে বন্ধ করতে হবে। আর সাপ্লাই চেইন যদি বন্ধ করতে হয়, তাহলে এখানে সুশাসন দরকার এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন দরকার। এখন দুর্নীতিগ্রস্ত প্রশাসন আপনি এই দিক থেকে বন্ধ করলেন, দেখা গেল যে আরেক দিক থেকে চালান আসছে। আবার আপনি যদি দেখা গেল যে ময়মনসিংহ বন্ধ হইলো, দেখা গেল ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসছে, তো তখন দেখা যাবে যে এটা ময়মনসিংহ কিন্তু কোনো না কোনো ভাবে এখানে চলে আসছে। এই জন্য সেন্ট্রালি যদি এটা একেবারে সুশাসন প্রতিষ্ঠা করা যায় এবং দুর্নীতিমুক্ত প্রশাসন করা যায়, তাহলেই সম্ভব। এক্ষেত্রে আমি একটা কথা মানে বলতে চাচ্ছি, আমাদের আমিরে জামাত যেটা বলেছেন যে আমরা দুর্নীতি করব না এবং দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা লাল কার্ডের ঘোষণা দেখিয়েছেন, দুর্নীতিবাদের লাল কার্ড দেখানো হবে। হ্যাঁ, অবশ্যই লাল কার্ড। এবং এই ক্ষেত্রে আরেকটু বলি, স্পষ্ট, আমি আবার আসবো আপনার কাছে, একটু জাস্ট বলি, এই ক্ষেত্রে আমিরে জামাতের আরেকটা স্পষ্ট ঘোষণা আছে। সেটা হচ্ছে যে আমরা যদি, আমি মনে করি এটা দুর্নীতির ঘরে তালা দেওয়ার মতো, যে আমরা যদি আমাদের এমপিরা নির্বাচিত হয়, তাহলে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না এখান থেকে। কিন্তু এটা যদিও বৈধ, তারপরেও ঘোষণা করা কিন্তু সৎ সাহসের বিষয়। আমি অন্যান্য রাজনৈতিক দলকেও আমরা আহ্বান জানাবো, তারা যাতে এই আহ্বানে সাড়া দেয় যে আমরাও ট্যাক্স ফ্রি গাড়ি নিব না। ধন্যবাদ আপনাকে। এবার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, আপনার কাছে জানতে চাই, আপনি তো একজন চিকিৎসাবিদ। তা ময়মনসিংহের চিকিৎসা স্বাস্থ্যের উন্নয়নে আপনি আসলে কি ভাবছেন? পাশাপাশি আপনার আসনে আপনি তো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, লেভেল প্লেইং ফিল্ড কেমন? আমরা অনেক অভিযোগের কথা শুনি, আপনার অভিজ্ঞতা কি? ধন্যবাদ। আসলে আমাদের এক নম্বর হলো যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের যে ময়মনসিংহের পরিস্থিতি খুব একটা ভালো না। কারণ আমাদের এখানে প্রায় 1000 রুগীর বেড রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে রুগী থাকে কমপক্ষে 5000। আসলে আমার খুব খারাপ লাগে, আমি যদিও কমিউনিটি বেসড মেডিকেল, আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম, M25 বেচ। এখন আমি প্রফেসর, হেড অফ দি ডিপার্টমেন্ট অফ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ বাংলাদেশ। আসলে আমাদের যে প্রাইভেট প্রতিষ্ঠান খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, ফ্লোরে কোনো পেশেন্ট থাকে না। কিন্তু আমার নিজের মেডিকেল কলেজে পাস করছি, সেখানে যখন যাই খুব খারাপ লাগে যে প্রায়, আমি ওদের ডিডি আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো নাসির ভাই কি করবো, রুগীর ক্যাপাসিটি 1000, থাকে 5000, 4000 ফ্লোরে থাকতে হয়। এটা খুবই মানে এমব্রেসিং। তা আমার একটা চিন্তা হলো যে আপনার একটা ইউনিট 2 খোলা, একটা বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারও তারা কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল, সেটা এখন বন্ধ হয়ে গেছে। মাসকান দেওয়ার দিকে একটা ইউনিট 2 খোলার কথা ছিল, ঠিক সেম আয়তনের আরেকটা হসপিটাল। আরেকটা বিষয় হলো প্রত্যেকটা জেলা শহরে একটা কিন্তু সদর হাসপাতাল থাকে। যদি আমরা আরেকটা সদর হাসপাতাল করতে পারি, তাহলে দেখা যাবে যে আশা করা যায় অনেকটা লাঘব হবে।
আর নির্বাচনের মাঠে বড় দলগুলো যে সুযোগ পাচ্ছে, আপনি পাচ্ছেন কিনা তা? আসলে আমরা নির্বাচন যে আচরণ বিধি, মানে আমাদের ইয়নে মহোদয় ওদিন বলেছিলেন, আমরা অক্ষর অক্ষরে সেটা পালন করছি, কিন্তু দেখা যাচ্ছে যে বড় দল যারা, বিশেষ করে বিএনপি, এটা ওইভাবে পালন করতে পারছে না। তাদের জনসংখ্যা বেশি, এই যে লক্ষ লক্ষ লোক, নিয়ম হলো যে আসলে বিশেষ শোডাউন করে পিক আপ, বিশেষ করে 8টা 10টা 20টা একসাথে আসা, এটার বিধান কিন্তু আসলে নির্বাচন আচরণ বিধিতে নেই। আপনার এই মন্তব্য আমি প্রশ্ন হিসেবে রাখছি, আপনার জন্য পরে আসবো যদিও এই বিষয়টি নিয়ে। আমি আসবো আপনার কাছে, আপনার কাছে। অধ্যাপক উম্মে ফারহানা, আপনার কাছে জানতে চাই, এই 3 জন রাজনীতিবিদ তাদের কথা বললেন, আমরা দেখি যে ভোটের মাঠে অনেক কমিটমেন্ট আসে, কিন্তু ভোটের পর আসলে তার সেই বাস্তবায়নটি হয় না। এই বিষয়টি নিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি সামনের দিনগুলোতে কি প্রত্যাশা এনাদের কাছে? ধন্যবাদ। আমি সহযোগী অধ্যাপক না। প্রশ্নের জন্য ধন্যবাদ। সেটা হচ্ছে যে ময়মনসিংহের যে নির্বাচনী এলাকা, এটা তো অনেক বড়। শুধু শহরেরটা যদি হিসাব করি, আমরা যেহেতু শহরের বাসিন্দা, শহরে যেগুলো কথা আলাপ হয়েছে, এছাড়াও আরো অনেক সমস্যা আছে। এখন আমার যেটা, এই শহরের মানুষ হিসেবে আমার যেটা প্রত্যাশা, সেটা হচ্ছে যে তারা যে ধরনের দিবেন, মানে প্রমিস দিবেন, যে ধরনের ম্যানিফেস্টো দিবেন, যে ধরনের উন্নয়নের কথা বলবেন, বা যে ধরনের পরিবর্তন সংস্কারের কথা বলবেন, সেগুলো তারা আসলে পালন করতে পারবেন কিনা আদৌ। যেমন স্যার লাস্টে যিনি বললেন, উনি যে বলেছিলেন আচরণবিধির কথা, এই বিষয়ে আমারও হান্নান ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকবে যে আমরা জনাব তারেক রহমানকে দেখেছি প্রাণ প্রকৃতি পরিবেশ নিয়ে সচেতন হতে বা এসব নিয়ে কথা বলতে। ওনার বিড়াল নিয়ে একটা হাইপ উঠেছিল, তখনও আমরা অংশ নিয়েছি। আমি নিজে বিড়াল পুষি, এই বিষয়ে আমি আগ্রহী ছিলাম। কিন্তু তারপর কালকেই আমি দেখলাম যে মুমিনুন্নিসা কলেজের সামনে যে স্কোয়ারটা, ওইখানে বিরাট বড় একটা এরকম পোস্টার, আজকের জনসভার একটা প্যানাফ্লেক্স। সো প্যানাফ্লেক্স হচ্ছে পরিবেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। জনাব তারেক রহমান এটা জানেন, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। তো এই যে নির্বাচনী আচরণবিধির কথা যে স্যার বললেন, ওইটা ধরেই আমি বললাম কথাটা, যে তারেক রহমানের মতন একজন আধুনিক মানুষ, যিনি উন্নত বিশ্বে অনেকদিন থেকেছেন, উনি প্রাণ প্রকৃতি পরিবেশ সম্পর্কে আমাদেরকে আশা দিয়েছেন, তার নির্বাচনী জনসভায় যদি এরকম এত বড়, এটা দ্যাট ওয়াজ লার্জার দ্যান লাইফ ফটো অফ তারেক রহমান, এন্ড দেখছি আমরা ওখানে মানে ওটা এত বড়, এবং ওই মোড়ের মধ্যে ওখানে থাকা মানে কি, রাস্তা কিন্তু ব্লক হয়ে যায়। হ্যাঁ, মোড় ঘোরার সময় মোটর বাইকাররা হয়তো ওপর দিক থেকে কি আসছে দেখতে পারবে না। সো এই জাতীয় ট্রাফিক ঝামেলার কারণে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। ওই মোড়টা কিন্তু খুব একটা ঝামেলাপূর্ণ মোড়, কিন্তু ওখান থেকে মনে করেন ওইদিকে যাচ্ছে, হাইওয়েতে যাচ্ছে, মুমিনুন্নিসা কলেজের সামনে দিয়ে জামালপুরের বাস টাস এসব, এদিক থেকে আসতেছে হচ্ছে আপনার যে টেলিফোন অফিসের সামনে রাস্তাটা, ওইদিকে আবার এটা চলে যাচ্ছে ব্যাটবল মোড়ের দিকে। ওইখানে এরকম একটা বড় ব্যানার দিয়ে রাস্তা দৃষ্টি ব্লক করে দেওয়া, এটা খুবই মানে ডেঞ্জারাস একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ, আমার হাজবেন্ড মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। তো আমি জানি যে রাস্তার ট্রাফিকের মানে খারাপ থাকলে আসলে কত ধরনের ভোগান্তি হতে পারে। সো এই জায়গাটায় আমিও ওনার কাছে প্রশ্নটা এটা রাখতে চাই আসলে। এছাড়া আমাদের আরো অনেক সমস্যা আছে। অ্যাডভোকেট এম এ হান্নান খান, আপনার কাছে কিন্তু 2টো প্রশ্ন আসছে, পরে আপনার এগুলোর উত্তর দেব। তবে আমি এখন অডিয়েন্স থেকে একটু প্রশ্ন নিতে চাই। তারপরে মনে করেন ময়লা, দেয়ার ইজ নো ওয়েস্ট ম্যানেজমেন্ট। পুরো শহরে কোথাও ওয়েস্ট ম্যানেজমেন্ট নাই। আপনি হেঁটে গেলে রাস্তা হচ্ছে গিয়ে কোনো ফুটপাত নাই কোথাও। তো এগুলো তো আমাদের জন্য ভোগান্তি। অবশ্যই আপনার কথা স্পষ্ট। উম্মে ফারহান, আপনাকে ধন্যবাদ। এখন দর্শক সারি থেকে প্রশ্ন নিতে চাই। আপনারা যারা প্রশ্ন করতে চান হাত তুলবেন, আপনার পরিচয় দেবেন এবং সুনির্দিষ্ট করে আপনার প্রশ্নটি আমাদের বলবেন। ধন্যবাদ। আমাদের সাথে সুজনের সম্পাদক রয়েছেন আমাদের আলী ইউসুফ, আমরা তার কাছেই আসলে একটু প্রথম শুনতে চাই। আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি, তিনি আমার এই প্রশ্ন উত্তর পর্বে সহায়তা করবেন এবং সুজন সম্পাদকের কাছ থেকে তিনি হয়তো প্রথম প্রশ্নটি নিচ্ছেন। এই পরিচয়টি আমার ইতিমধ্যে দেওয়া হয়েছে, সুজন সম্পাদক। তার চাইতে বড় পরিচয় হচ্ছে আমি এই শহরের একজন সাধারণ নাগরিক। সমস্যা অনেক সমস্যা। এই সমস্যা আজকের এই সময়ে বলে শেষ করা যাবে না। মূল সমস্যা যেটি আছে আমাদের এই শহরে, এই নগরে, এই আসনে আমরা একজন স্বপ্নবাজ মানুষ পাইনি যে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করবে। এটি হচ্ছে আমাদের এই অঞ্চলের মূল সমস্যা। আর যারা নির্বাচিত হবেন তারা তো বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেন এবং শপথ নেন, শপথ নিয়ে পাশ করার পর শপথ নেন। সেই শপথ নেয়ার পরই
প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, জনগণের সঙ্গে তারা যে কথাগুলি বলেন সবগুলো তারা তাদের যে অঙ্গীকারগুলো ভঙ্গ করেন। তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু বলা হয়েছে প্রশ্ন হয়েছে যিনি বিজয়ী হবেন তার কাছে আমার কোনো প্রশ্ন নেই, তিনি কি কাজ করবেন সেটা আমরা দেখব, এবং তিনি যদি কাজ না করেন আমাদের যে জুলাইয়ের চেতনা, যে চেতনা জুলাইয়ের বিপ্লবীরা আমাদের শিখিয়ে দিয়েছে, যদি কাজ না করেন কিভাবে নামাতে হয় সেই জুলাইয়ের বিপ্লবীদের কাছ থেকে আমরা শিখেছি, ঠিক ওইভাবে টেনে আমরা নামিয়ে দিতে পারবো। একদম স্পষ্ট। আপনি যদি একটু সংক্ষিপ্ত করেন। প্রশ্নটি হচ্ছে যারা বিজয়ী হবেন না, যদি বিজয়ী না হন তাহলে এই শহরের জন্য আপনি বিরোধী দল থেকে আপনি এই শহরের জন্য কি কাজ করবেন? একদম, আমি এই প্রশ্ন থেকে সরাসরি উত্তরে চলে যেতে চাই। মিলন, আপনি শুনলেন ওনার প্রশ্ন, তো সেক্ষেত্রে উনি যেমনটি বললেন যে আসলে যদি আপনি বিজয়ী হন তাহলেও এক বাস্তবতা, বিজয়ী না হলেও করবেন কি, আর সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, সেই জায়গায় একটা স্বপ্নবাজ মানুষের প্রত্যাশা রয়েছে তাদের। Right. ধন্যবাদ। আসলে যেটা হয়েছে 54-55 বছরে আমরা যেটা দেখেছি যে এই দেশের রাজনীতিবিদরা যারা সংসদে গিয়েছে, সরকারে গিয়েছে, তাদের প্রত্যেকেই আসলে একেবারে জনগণের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাগুলো আসলে রক্ষা করতে পারেনি, এটাই বাস্তবতা। এবং এটা আমরা দেখেছি একবার টপ টু বটম। আর মূল বিষয় যেটা, সেন্ট্রালি যদি আসলে এটা নিয়ন্ত্রণ না হয় তাহলে অবশ্যই একেবারে লোকাল পর্যায়ে এটা সম্ভব না। আমরা দেখেছি আমাদের 2 মন্ত্রী ছিলেন 2001-এ যে সরকার গঠিত হয়েছিল, সেখানে 4 দলীয় জোট, সেখানে ওনাদের নামে নানান মামলা করা হয়েছে, নানানভাবে হেনস্থা করা হয়েছে, বাট তাদেরকে 1 টাকার দুর্নীতির অভিযোগে কিন্তু তাদেরকে অভিযোগ আনা যায়নি। আমরা দেখেছি যে ওনারা অফিস করতেন তখন সরকারি গাড়িতে অফিস করতেন, যখন ওনারা ব্যক্তিগত কাজে যেতেন গাড়িটা সরকারি জায়গায় রেখে ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতেন বা সংগঠনের গাড়ি নিয়ে যেতেন। এটা বাংলাদেশের একটা বড় ধরনের উদাহরণ আমি মনে করি। এই দিক থেকে আমরা বলতে পারি যে আমরা সামান্য হলেও এটা আসলে প্রদর্শন করতে পেরেছিলাম। এবং আমরা এইবার আমিরে জামাতের যে ঘোষণা স্পষ্ট যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা প্লট নিব না, এইগুলো থেকে প্রমাণিত হয় যে আমরা আসলে একটা পরিবর্তন চাচ্ছি। আমরা অতীতের যে কনসেপ্ট দেখেছি যে গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরও একটি শ্যাডো সংসদ তৈরি হয় চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, যেই বিষয়টির প্রতি উনি ইঙ্গিত করে, সেই কাজটি আপনারা করবেন কি না? অবশ্যই এই ক্ষেত্রে আমরা সবসময় দায়িত্বশীল আচরণ করে থাকি। এবং আমরা দেখেছেন যে আমরা এত জুলুম নির্যাতন হয়েছে 15 বছরে, এই জুলুম নির্যাতন সবচাইতে বেশি হয়েছে কিন্তু জামাতের উপর। আমাদের সেন্ট্রাল মানে ম্যাক্সিমাম লিডারকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 70 লাখ মামলার তথ্য কিন্তু রয়েছে। জি সরি, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 70 লাখ গায়েবী মামলা, আর আমার একেবারে টপ লিডারদেরকে ফাঁসি দেওয়া, এরপরেও যে রিফ্লেকশন হওয়ার কথা ছিল বাংলাদেশে, যেইভাবে এটার প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, আমাদের নেতাকর্মীরা কিন্তু ধৈর্য ধরেছেন। এবং আমরা চাই যে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেটা মানবিক বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ। এবং এই ঐক্যের বাংলাদেশ গড়তে গেলে আমরা যতটুকু অধ্যাপক অধ্যক্ষ কামরুল হাসান মিলন, আপনার উত্তর একদম স্পষ্ট, আমরা বুঝতে পেরেছি। আমরা এবার 2টো প্রশ্ন নিতে চাই অডিয়েন্স থেকে। আমি ইমরান হাসান রাব্বি আপনার সহায়তা চাই, আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি এই প্রশ্ন গ্রহণে আমাকে সহায়তা করবেন। আমাদের এখানে নারী অতিথি, নারী দর্শক রয়েছেন, আমরা নারীদের কাছ থেকে একটু জানতে চাই। আসলে নারী হিসেবে এখানে যারা এসেছেন ময়মনসিংহ বিভাগকে তারা রিপ্রেজেন্ট করছেন, কি জানার আছে বা কি প্রশ্ন আছে তাদের কাছে? ধন্যবাদ। একজন নারী হিসেবে আমার জানতে চাওয়া, যেহেতু সামনেও একজন আমাদের নারী রয়েছেন, আপনার পরিচয়টা যদি বলতেন। আমি সাবিকুন্নাহার বৃষ্টি, পড়াশোনা করেছি আনন্দমোহন সরকারি কলেজ থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, চাকরি পেতে এবং চাকরির পর অর্থাৎ কর্মক্ষেত্রে নারীদের যে নিরাপত্তাহীনতা, আমরা যদি বিভিন্ন জরিপের দিকে তাকাই তাহলে 90% নারী কোনো না কোনো ভাবে শারীরিকভাবে কিংবা মানসিকভাবে কিংবা আচরণগতভাবে সহিংসতার শিকার হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পদক্ষেপ নেবেন? একদম স্পষ্ট। আরেকটি প্রশ্ন নেব। ধন্যবাদ। আমরা তরুণ একজনের কাছ থেকে একটু জানতে চাই। তরুণ হিসেবে আমাদের এখানে যারা রিপ্রেজেন্ট করছে তাদের কাছে আসলে আপনার কি জানার আছে? আসসালামু আলাইকুম, আমি সাব্বির মল্লিক, আনন্দমোহন কলেজ থেকে পড়াশোনা করছি। আমার প্রশ্ন হলো, তরুণদেরকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি?
এই বিষয়ে আমি একটু জানতে চাই। আর হলো যে নির্বাচনের আগে অনেকে অনেক বিষয়ে প্রতিশ্রুতি দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে তারা নির্বাচনের পরে সেগুলো পালন করছে না। এই বিষয়ে আপনাদের মতামত কি? আরেকটি প্রশ্ন হলো, ময়মনসিংহ শহরে যানজটের আরেকটা অন্যতম কারণ হলো ফুটপাতে প্রচুর দোকান বসে। এটা কি কোনোভাবে নিরসন করা যায় কিনা, যাতে আমরা চলাচল করতে সুবিধা পাই? এই তরুণদের নিয়ে প্রশ্নগুলো। ভাবনা এবং ফুটপাতের অবৈধ দখল। আমি এবার প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে আসতে চাই অ্যাডভোকেট এম এ হান্নান খান। এই যেই প্রশ্নটি ওনার কাছ থেকে আসছে, তরুণদের বিষয়ে আসলে কি ভাবছেন তরুণদের নিয়ে, কারণ তরুণরাই তো আগামী দিনের জাতি গড়ার কারিগর, এবং তাদের নিয়ে কি ভাবছেন এবং অবৈধ ফুটপাত দখল মুক্ত করার জন্য কি করবেন? দেখেন, তরুণদের নিয়ে ভাবনা আছে, কারণ তরুণদের মানসিক কল্পনা শক্তি এত প্রবল যেটা আমার মধ্যেও নেই। এই শক্তিটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। এত স্পিডি চিন্তা ভাবনা করে, এত আগে চিন্তা ভাবনা করে, যেটা আপনার যে বিগত আন্দোলন যেটা প্রকাশ পেয়েছে, তো তারা অ্যাডভান্স আছে, কিন্তু এই তরুণদেরকে কাজে লাগাতে হবে। তার যে কল্পনা শক্তি, তার যে চিন্তা ভাবনা, সে যে কি করতে চায় তার অনুযায়ী তার মন মানসিকতা, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তাকে কাজে লাগাতে হবে এবং তার চিন্তাধারাটাকে বাস্তবায়ন করতে হবে। সেই ধারণাটা নিতে হবে। এটা মূলত তরুণদের উপরে এখন অনেক ভোটার, তরুণ ভোটার, এবং এই তো ভোটের মাঠের গেম চেঞ্জার বলা হচ্ছে। গেম চেঞ্জার। এবং তরুণরা এখন একটা জিনিস দেখবেন যে এবারের যে নির্বাচনটা, আমি নিজে মনে করি এখন কিন্তু প্রকাশ্যে অনেকেই কিছু বলছে না যে অমুককে ভোট দিব, তমুককে ভোট, চিন্তা ভাবনা করছে। এটা কিন্তু অনেক সময় ছিল না। বিগত সময়কে স্রোত একদিকে যাচ্ছে, তো স্রোত আরেক দিকে যাচ্ছে, স্রোত আরেক দিকে যাচ্ছে, কিন্তু এখন কিন্তু একটা চিন্তা ভাবনা করার একটা বিষয় হয়ে দাঁড়ায়েছে যে কোথায় দিব, কাকে দেওয়া যায়, কেন দিব, এই জিনিসগুলা কিন্তু একটু চিন্তা ভাবনা আসে। তো এটাই তরুণদের কারণে কিন্তু এই চিন্তা ভাবনাটা আসছে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই আরেকটা প্রশ্ন ছিল বোধহয় যে অবৈধ দখল। অবৈধ দখল। হ্যাঁ, এটা বিষয় হলো কি, ময়মনসিংহ শহরটা আমাদের জন্ম, তো এই ময়মনসিংহ শহরে অনেক টাকা খরচ হয়েছে বহু সময়, বিগত সময়ে। এই শহরটা কি হবে এর কোনো পরিকল্পনা নাই, কোনো প্ল্যানিং নাই, এবং সেই প্ল্যানিংটা নগরবাসী যারা আছে তারা, এবং যারা এক্সপার্ট, এবং নগর যারা চালায় তারা, এই তিনের সমন্বয়ে যদি একটা পরিকল্পনা থাকতো যে আমরা এই নগরকে গ্রিন সিটি করতে চাই কিংবা একটা সুন্দর সিটি করতে চাই। আপনাদের তো শুনতেছি পরিকল্পনা আছে, বলা আমি হচ্ছে আগে প্ল্যান। ময়মনসিংহ নগরের কথা বলতেছি, তাহলে আপনাদের নিশ্চয়ই সেন্ট্রালি আমি ময়মনসিংহ নগরের কথাটা বলতেছি, সেটাই বলতেছি। তো এখন যে জিনিসটা হলো, যেমন আমাকে একটা ইয়াতে টক শোতে, ময়মনসিংহ ছিল আপনার এই শিল্পকলা কেন্দ্র, বড় একটা চ্যানেল, আমাকে জিজ্ঞেস করছিল, আমি তো 2-3বার প্রার্থী ছিলাম, মেয়র প্রার্থী ছিলাম, বলছে যে আপনি যদি মেয়র হইতে কি পাট প্রসঙ্গ আসলো। তাই আমি বললাম যে কেন ভাই, আপনার ওই জায়গায় কেন, আপনার ওই রহমতপুর থেকে আপনার সুতিয়াখালী পর্যন্ত দুই ধারে কিন্তু সিটি কর্পোরেশন, তো ব্রহ্মপুত্র নদীকে ঘিরে কিন্তু দুই দিকে পার্ক করা যায়, এতে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেই সে পার্কের সুবিধা পাবে। এই কল্পনাটা, এই চিন্তাটা কারো মাথায় আসে নাই। শুধু ঈদ হলে ওই একটা জায়গায় জয়নুল আবেদিন পার্কে লক্ষ লোক হয়, একজনের গায়ে আরেকজন পড়ে, এই হলে অবস্থা। তো এটা হলো পরিকল্পনাহীনতার কারণে। আপনার টাইমস নদীর দুই তীরে যদি লন্ডন সিটি হইতে পারে, তাহলে ব্রহ্মপুত্র দুই তীরে কি বাংলাদেশে একটা সেরা শ্রেষ্ঠ নগর হইতে পারে না? এই কথার পর কিন্তু একটা তালি আসা যায়, হতে পারে না। আপনাদের একদম স্পষ্ট আপনার কথা। আমাদের সময় সীমাবদ্ধতাতে আমরা ব্রেকে যাব, আপনার কাছে ওনারাও তো আসবো, ক্ষমতায় ছিলেন। ব্রেক থেকে ফিরেই আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন জমে উঠেছে জনতার দরবার, তবে সময়ের সীমাবদ্ধতায় নিচ্ছে কি ছোট্ট বিরতি। সিএসআরএম জনতার দরবার ফিরছে বিরতির বাধা টপকে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত সিএসআরএম জনতার দরবারে। আমাদের এক বোন প্রশ্ন করছিলেন, নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত আসলে আপনাদের পরিকল্পনাটি কি? ধন্যবাদ। আসলে আমি বুঝতে পারছি না, এটা আমাদেরকে অবশ্য নারী বিদ্বেষী হিসেবে ট্যাগ লাগানো হয়, এই অর্থেই আমাকে প্রশ্নটা করলেন কিনা হান্নান ভাইকে রেখে। যাক, ধন্যবাদ আপনাকে। তো না না, নারী বিদ্বেষী ট্যাগ লাগানোর কোনো বিষয় না, কারণ হচ্ছে বিএনপির পক্ষ। আর আমি সরি,
তো কারণ হচ্ছে ধন্যবাদ। বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ। 10 জন নারী প্রার্থী রয়েছেন, আপনাদের কিন্তু একজনও নেই, সেক্ষেত্রে আমাদের- জানতে চাওয়াটা আরো বেশি আর কি। না না আমাদের আমাদের কর্মঘণ্টা নিয়ে আপনারা এক ধরনের না না একটা barrier এটা নারী তৈরি করার বিদ্বেষ কথা নয়। বলছেন। আমি বলবো যে নারীদের সমানাধিকারের বিষয়ে আমরা যত গল্প এবং যত কল্প কাহিনী বলি, নারীদের সমানাধিকার বলতে আমরা বুঝি যে একজন যদি পোলাও খাইতে চায় আর একজন সাদা ভাত খাবে। এখন সমানাধিকার মানে কি, সব দুইজনকে যদি পোলাও দেওয়া হয় এটা সমানাধিকার না, এটা ইনসাফ না। ইনসাফ হচ্ছে যে ভাত খেতে চায় সাদা ভাত, তাকে সাদা ভাত দিতে হবে, যে পোলাও খেতে চায় সে পোলাও খেতে পারবে। তো ধন্যবাদ। আমি 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 জাস্ট বলবো ইসলামে নারীর একটু আমাকে যদি সময় দেন, আমাদের নবীজি ওনার প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন বিজনেস ম্যাগনেট, শুধু একজন ছোট বিজনেসম্যান না। উনি সিরিয়া থেকে মাল আনতেন এবং মক্কায় নিতেন, মক্কা থেকে সিরিয়া নিতেন। এর মানে হচ্ছে আজকের জামানায় বড় বড় বিজনেস ম্যাগনেট যারা আছে তাদের চাইতেও বড় বিজনেস ম্যাগনেট উনি ছিলেন। তাহলে একজন নারী হিসেবে যদি বিজনেস করা যায় তাহলে এখানে নারীদের অধিকার বা নারীদেরকে আমরা ঘরে বসায় রাখি এই জাতীয় চিন্তা থেকে অনেক দূরে থাকতে হবে আমি মনে করি। 2 নাম্বার হচ্ছে একজন নারীকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় উনি যখন খলিফা অর্থাৎ প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আমরা যাই বলি না কেন, মদিনা রাষ্ট্রের বাজার নিয়ন্ত্রণের জন্য একজন নারীকে দেওয়া হয়েছিল, আমরা অনেকে হয়তো জানি না। রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন মহান শিক্ষক এবং 2000 হাদিস বর্ণনা করেছেন এবং পুরুষদেরকে উনি শিক্ষা দেন, অনেক পুরুষ সাহাবীরা ওনার কাছে শিক্ষা গ্রহণ করতেন। এইভাবে আমরা যদি দেখি তাহলে যে ইসলামে যে সোনালী যুগ, সেখানে নারীদেরকে নারীদের অধিকার, নারীদের সম্মান ইজ্জত রক্ষার জন্য যে ব্যবস্থা ছিল, সেখানে রাত 12টায় যদি একজন নারী কোথাও একা একা চলে যেত তার দিকে চোখ তুলে কেউ তাকানোর সাহস পেত না। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড, এখানে আমরা দেখেছি কিছুদিন আগেও, 4 মাস আগেও 5 মাস আগেও, সেখানে একজন নারী দুপুর 12টায় এক হল থেকে আরেক হলে গেলে 3বার 4বার চতুর্দিকে তাকাতে হতো এবং কোন দিকে একজন ছিনতাইকারী আসে অথবা মাদকাসক্ত অথবা একজন ছাত্র নেতাই তার দিকে চোখ তুলে তাকায় কিনা বা তাকে কোনো কটূক্তি করে কিনা বা তাকে তুলে নিয়ে যায় কিনা, এই জাতীয় আশঙ্কায় ভুক্ত আমাদের নারী বোনেরা। অথচ এই 4 মাসে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নির্বিঘ্নে রাত 12টায় এক হল থেকে আরেক হলে নারীরা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এই জন্য আমরা বলবো নারীদের জন্য যদি আমরা ক্ষমতায় আসি, নিঃসন্দেহে আমরা বলতে পারি ইনসাফ কায়েম করব, ন্যায় বিচার কায়েম করব, অন্য এবং নিরাপদ কর্মপরিবেশ অবশ্যই একদম থাকবে স্পষ্ট। ইনশাআল্লাহ। ঢাকা একদম বিশ্ববিদ্যালয় তার স্পষ্ট। প্রমাণ। আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, আপনার কাছে জানতে চাই যে এই বিষয়ে আপনি কিছু যোগ করতে চান কিনা? নারীদের কর্মপরিবেশ, নিরাপদ কর্মপরিবেশ নিয়ে আপনাদের ভাবনাটি কি? আসলে আমি কামরুল ইসলাম মিলন ভাইয়ের সাথে একটা যোগ করতে চাই। আসলে মানুষের মধ্যে যখন নীতি নৈতিকতা বিরাজ করে তখন আসলে এই যে নিরাপত্তা যে কথাটা বলা হলো, যে সেই 1400 বছর আগেও দেখা গেছে দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা মেয়ে অলংকার পরিহিত সুন্দরী মেয়ে চলে গেছে, কিন্তু তাদের তাকারও মতো কেউ ছিল না। আসলে পুরুষেদেরও তাদেরও মানে সেই নীতি নৈতিকতা যদি ফিরে আসে তাহলে আমি মনে করি নারীরা প্রতিটা সেক্টরে নিরাপদ। কাজেই আসলে মেয়েদের ভীত হওয়ার কিছু নাই। যদি ইসলামিক সরকার হয়, ইসলামিক দেশ হয়, আশা করা যায় বর্তমানে অবস্থায় নারীরা যতটুকু নিরাপদ তার চেয়ে অনেক বেশি নিরাপদ হবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। উম্মে ফারহানা, আপনার কাছে জানতে চাই নারীরা কেমন রয়েছে, কেমন কর্মপরিবেশ আসলে তাদের প্রত্যাশা? আচ্ছা, ধন্যবাদ। নারীদের যে কর্মপরিবেশের যে ব্যাপারটা, এটা একদম নিরাপদ না, এটা কখনোই ছিল না। আর এটা একটা গ্লোবাল ইস্যু, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে যে ব্যাপারটা তা না, সব জায়গাতেই এরকম এই জেন্ডার ইস্যুটা আছে। আসলে আমি কামরুল ভাইকে এই জন্য বলছিলাম যে এখান থেকে যে বৃষ্টি যে প্রশ্নটা করেছে যে নারীর জন্য কর্মপরিবেশ এবং সব পরিবেশই ভালো হবে কিনা, একটা জিনিস খেয়াল করেন, মেয়েদের কিন্তু চাকরি পাওয়া অনেক টাফ। এরকম আমার বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক বিভাগও আছে যেখানে কোনো নারী শিক্ষক নাই। একটা ছেলেকে যতখানি রেস করে একটা চাকরি পেতে হয়, একটা মেয়েকে তার থেকে 5 গুণ বেশি রেস করে চাকরিটা পেতে হয়। তারপরে যদি বলা হয় যে কর্মঘণ্টা কমায় দেওয়া হবে, তাকে বাসায় থাকতে হবে, তাহলে কিন্তু অনেক এমপ্লয়ার ওদেরকে চাকরি দিবে না। এই ধরনের একটা আপনার দল থেকে আমরা পেয়েছিলাম কামরুল ভাই। এই জন্য আমি বিষয়টা বললাম যে যখন অলরেডি মেয়েরা জব সেক্টরে পিছিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে ম্যাটারনিটি লিভ দিতে হয়, কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার ঘোষণাটাকে আপনারা ইতিবাচক ভাবে নিচ্ছেন না? না, অবশ্যই না। কারণ যখন কর্মঘণ্টা, আমি আমার একটা পুরুষ কলিগ যতখানি কাজ করে আমি ততখানি করি, অনেকক্ষণ থাকতে হয়। আর তো এখন কর্মঘণ্টা কমায় দিলে তো। ধন্যবাদ। আমি বলবো যে আপনি যেটা বলছেন, আমি প্রথমে আসি যে কর্মপরিবেশের বিষয়টা। আপনি দেখেন যারা নারী অধিকারের ব্যাপারে বেশি সোচ্চার, সেমিনার করেন,
রাস্তায় দাঁড়িয়ে প্লেকার্ড নিয়ে দাঁড়ান, তারাই নারীদের সম্মানহানির ক্ষেত্রে মানে আমি মনে করি ভূমিকা বেশি রাখেন। আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি প্রত্যেকটা অফিসে, যেই সব অফিসগুলোতে আপনি দেখবেন যারা বেশি সেমিনার করেন না, তারাই একটা যারা বেশি সেমিনার করেন মানে কি ভাইয়া? তাদের ওখানেই বেশি বেশি পরিমাণ নারীরা নিরাপত্তাহীন। এবং আপনি আন্দোলন আপনাকে আমি সংগ্রাম আমি যারা বলবো এবং করে এই ক্ষেত্রে নারীরা, আপনার সবাইকে blame করতেছেন। না, এটা সবাইকে একটা না, specific- সবাইকে আমি এটা তো বলবো না, সবাইকে নারীরা না, নারীদের বরং অনেক অধিকার ক্ষেত্রে, নিয়ে অনেক কথা ক্ষেত্রে, বলবেন। অনেক ক্ষেত্রে এটা হয়, এটাই দেখা যায়। আপনি দেখবেন যে এখানে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে কর্মঘণ্টা কমানোর ক্ষেত্রে আমি যেটা আমি মনে করি যে নারীদের অনেক সময় মাতৃত্বকালীন ছুটি দরকার হয়, যেটা পুরুষের হয় না, অথবা তাদের অনেক অসুবিধা থাকতে পারে, সেটা পুরুষের হয় না। এই ক্ষেত্রে আমি মনে করি যে নারীদের সন্তান লালনের জন্য আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে আমার শিশুরা। এই শিশুদেরকে গড়ে তোলার জন্য মাতৃস্নেহের বাইরে রেখে যতই নার্সিং করেন, যত জায়গায় দেন, তাহলে তারা কিন্তু আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত হয়ে গড়ে উঠবে না। সেই ক্ষেত্রে যদি আমরা 2 ঘন্টা সময় এটা কিন্তু তাদেরকে আমরা দেই, তাহলে এই মায়েরা আমাদেরকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে যোগ্য নাগরিক হিসেবে এই শিশুকে গড়ে তুলবে, সেটা কিন্তু আসলে একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। আমি মনে করি যে এটা নিঃসন্দেহে একটা ভালো প্রক্রিয়া যদি আমরা গ্রহণ করি, এটা অ্যাকসেপ্ট করি। একদম স্পষ্ট। আমরা এবার অডিয়েন্স থেকে প্রশ্ন নেব। ইমরান হাসান রাব্বিয়া, আপনার সহায়তা চাই, আপনার কাছে আসবো। আমি একটু প্রশ্ন নেই, প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসবো। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গড়ে ওঠা এই ময়মনসিংহের আসলে সংস্কৃতি নিয়ে বেশ একটি ঐতিহ্য রয়েছে। আমাদের সাথে কয়েকজন সংস্কৃতি কর্মী রয়েছে, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানতে চাই। আপনার আসলে যারা এখানে বসে আছেন তাদের কাছে আপনাদের সুনির্দিষ্ট কি কোনো প্রশ্ন রয়েছে কিনা? শুভ সন্ধে। সুনির্দিষ্ট প্রশ্নের আগে আমি আপনার বলি, পরিচয়টা একটু জানতে চাই। আমি শাহ সাইফুল আলম পান্নু। আমি সাংস্কৃতিক কর্মী, লেখালেখি করি, গবেষণা করি। তো এর আগে আমি বলতে চাচ্ছি, আপনারা যে মঞ্চে বসে আছেন একটু অপোজিটে চেয়ে দেখেন ওখানে কি অবস্থা। আজকেও ভেঙে পড়তে পারে, আমরা উইন্ডেড হতে পারি। আমি একটু আমার ভিজেদের একটু অনুরোধ করব, এই যে শিল্পকলা একাডেমির যে বেহাল দশা, যে ছাদ ভেঙে পড়ে যাচ্ছে প্রায়, সেটা যদি একটু দেখানো যায় ক্যামেরা চোখ দিয়ে, আপনি হ্যাঁ, বলেন। একটু লাইট দিয়ে একটু দেখালে আমার মনে হয় দেশবাসী দেখতো যে ময়মনসিং ব্রিটিশ আমলে সঙ্গীতের পীঠস্থান ছিল। এখানে আমাদের সহজিয়া, মরমিয়া, উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, আমাদের ওই জমিদার বাবুরা, আমাদের রাজা বাবুরা অনেককে স্টাইপেন্ড করে কলকাতা থেকে পড়িয়ে নিয়ে আসছে, লখনৌ থেকে ডিগ্রি করিয়ে নিয়ে আসছে। এবং শুধু গানের উপরে নয়, সেটা সরোদ, সেতার, বড় বড় শিল্পী আলাউদ্দিন খানের মতো, ওস্তাদ আলাউদ্দিন খানের মতো লোকের জন্ম এখানে, গান বাজনা হয়েছে। তো সেই পীঠস্থান থেকে আজকে আমরা যারা এখন গান বাজনা করি, আমরা দিনে দিনে একটু নিচের দিকে যাচ্ছি বলে আমার বিশ্বাস। আমরা কবে আগাবো জানি না। আর বিএনপি ক্ষমতায় আগেও ছিল, তারা কি দিয়েছিল জানি না। আওয়ামী লীগ কি দিছে, আওয়ামী লীগের মন্ত্রী ছিল ময়মনসিংহে একজন, উনি সংস্কৃতি মন্ত্রী ছিল, উনি কি দিয়েছেন জানি না। আর জামাতের তো একটা ভয় আছে যে গান বাজনা করতে দিবে কিনা। একদম, সব আপনি মিলে- একদম স্পষ্ট আপনার প্রশ্নটি। আমি এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব, আপনার কাছ থেকেও নেব। করতে চাই, গানের নবীজিও গান শুনতেন, এগুলো ওনারা জানেন। তো গানের ব্যাপারে উনি কি বলেন এটা আমার একটু জানার ইচ্ছা আছে। সকলকে ধন্যবাদ। আপনি আরেকটা প্রশ্ন নেব। জি, ধন্যবাদ। পর্যটন সমৃদ্ধ এই ময়মনসিংহ, যার 4টি জেলার 4টি হচ্ছে সীমান্ত ঘেঁষা, অপার সম্ভাবনা রয়েছে পর্যটনকে ঘিরে। এখানে আমরা ব্যবসায়ী যারা রয়েছেন, একজন দুজনের প্রশ্ন নিতে চাই। ব্যবসায়ী কেউ বলতে যদি আগ্রহী হন। জি, আসছি। কেন এই পর্যটন খাতকে আরো সুপরিচিত করা গেল না, কি কি ভাবনা? আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল আল মামুন, আমি একজন ব্যবসায়ী। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী আছি, তারা হচ্ছে মূলধনের কারণে অল্পতে জড়ে পড়ি। তাদের জন্য আগামীতে যারা সরকার গঠন করবেন তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা হচ্ছে যারা ব্যবসায়ী আছি, তারা বিভিন্ন ধরনের বাজারে হয়রানি, সন্ত্রাস এবং চাঁদাবাজের সমস্যার সম্মুখীন হয়। এই বিষয়ে আপনাদের সরকার গঠন করলে কি ব্যবস্থা নেবেন, সেই বিষয়ে আমরা জানতে চাই।
ধন্যবাদ আপনাকে। আমি এবার উত্তরে চলে আসতেছি। অধ্যক্ষ কামরুল হাসান মিলন, যেমনটি উনি প্রশ্ন করলেন, আপনার কাছে জানতে চাই আসলে গান বাজনা করতে পারবে তো, সাংস্কৃতিক চর্চা করতে পারবে তো? এর আগে আমার একটু বলতে হবে, কারণ হচ্ছে শুধুমাত্র গান বাজনাই এখানে বিষয় না। বিষয়টা হচ্ছে যে দেখেন, এই যে আমাদের দেশে মদ প্রচলিত আছে, এটা বাংলাদেশের আইনে বৈধ অবশ্যই। এরকম আরবের যুগে যখন মদ সবাই খাইতো, একদম পুরা মদের ছাড়া, মদের পাত্র ছাড়া কিন্তু আসর জমতো না। তো সেই সময়ে কিন্তু জনগণ সিদ্ধান্ত নিল যে না, আমরা মদ ছেড়ে দেব। একদিনেই কিন্তু এটা বাস্তবায়ন হয়ে গেছে, রাষ্ট্র চাপিয়ে দেয়নি, কখনোই না। এবং ইসলাম, যেহেতু আমাকে প্রশ্নটা করা হয়েছে, আমরা যদি দায়িত্ব পাই ইনশাল্লাহ এটা জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। জনগণ যদি মনে করে যে বিষয়টা অ্যাকসেপ্ট করবে, সরকার সেটাই গ্রহণ করবে। এবং আমরা মনে করি যে দেশের জন্য যে সংস্কৃতির যে ধারাবাহিকতা, আমাদের যে ঐতিহ্য, এটা আমরা মনে করি আমরা ধারণ করব। কারণ দেশীয় ঐতিহ্য আর আরেকটা হচ্ছে যে গান বাজনার নামে যদি যেটা হবে অশ্লীলতা, বেহায়াপনা, এটাকে আমরা অবশ্যই প্রমোট করি না। আমরা মনে করি যে যেটা দেশের ঐক্যের জন্য, দেশের শুদ্ধতার জন্য, নৈতিক মানোন্নয়নের জন্য সাংস্কৃতিক অঙ্গনে যে ভূমিকাগুলো রাখা দরকার আমরা যথাযথভাবে রাখবো ইনশাল্লাহ। এটা জনগণ সিদ্ধান্ত নেবে। একদম স্পষ্ট। অ্যাডভোকেট এম এ হান্নান খান, একজন ব্যবসায়ী প্রতিনিধি প্রশ্ন করলেন, সেটা হচ্ছে তাদের জন্য কি ভাবছেন আপনারা, পাশাপাশি এই চাঁদাবাজি বন্ধে আসলে কি করবেন? পোল্ট্রি ফিডের একটা বড় উৎস কিন্তু ময়মনসিংহে, আপনি জানেন তো নিশ্চয়ই তাদের কি দুরবস্থা হয়। মিলন ভাই, তো আমি আসলে 25-20 বছর জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলাম, সেই কারণে ওই সময় 4 দলীয় জোট, 20 দলীয় জোট ছিল। এটা জেলা সমন্বয়কারী ছিলাম, একে মোশাররফ হোসেন মরহুমনি ছিলেন কনভেনার। তো ওনারা আমাদের সাথে ছিলেন, আমাদের সরকারে ওনাদের মন্ত্রী ছিলেন 2 জন। দেশের তো আমরা আছি, এখনো আছি। দেশ গড়ার ঐক্যের প্রশ্নে আমরা সব দল নিয়ে কাজ করি। একটু পিপিএস থেকে শুরু করলাম আপনার সুবিধার জন্য, এই যে ওই সরকারেও কিন্তু ওনারা ছিলেন আমাদের সাথে। না, অ্যাডভোকেট এম এ হান্নান, এই যে বললেন যে এক সময় যে প্রবল মিত্র আর এখন যে প্রবল প্রতিপক্ষ, এই বিষয়টাও কেমন ভাবে দেখছেন আসলে? প্রতিপক্ষ হিসাবে আমরা দেখি না, আমরা আমাদের ভিউ সামনে নিয়ে আমাদের দেশ, দেশের জনগণ কি করবে এটা আমরা সামনে তুলে ধরছি। সাপোজ মনে করি এটা যে নারীদের বিষয়ে কথা হলো, যে আমাদের একটা ফ্যামিলি কার্ড একটা প্রোগ্রাম আছে, যে আমরা এখানে আমাদের দল তারেক রহমান সাহেব চিন্তা করছে, উনি যাদের সাথে আলোচনা করে এগুলো চূড়ান্ত করেছেন, যে একটা পরিবারের মা কিন্তু কখন সন্তানকে ত্যাগ করতে পারে না। মার যে ভূমিকা থাকে একটা ফ্যামিলিতে, তো সেই ফ্যামিলিটার যদি অর্ধেক মাসের বা কিছু দিনের খাদ্য নিরাপত্তাটা যদি পায়, ওই ফ্যামিলিটা কিন্তু খাদ্যের চিন্তা বাদ দিয়ে তখন একটা কাজ কিংবা অন্য কিছু চিন্তা কিন্তু সে ব্যস্ত থাকে। সে যদি খাদ্যের পিছনে দৌড়াতে থাকে, তাহলে সামাজিক বলেন, অন্য কিছু ক্রিয়েটিভ বলেন, অন্য কিছু সমাধান করে এটার চিন্তা কিন্তু সে যেতে পারে না। কার্ড বিতরণে আবার টাকা লাগবে না তো? না, টাকা লাগবে কেন? এটা এটা আপনি আমাদের সাথে জোট সরকারে ছিলেন, এই জন্য আমি কথাটা বললাম, আপনি এই কথাটা বলতে পারেন। ওই সময় আমরা কিছু করি নাই, করে থাকলে আপনিও করছেন। তা আমরা যদি ওই সময় ফ্রেশ থাকি, আপনিও ফ্রেশ ছিলেন, তাহলে এটা সম্ভাবনা তো নাই, সেটা তো অতীতে পরীক্ষিত। সেই জন্য কিন্তু আপনি এই কথাটা আসতে পারেন বলে কিন্তু আমি ওই প্রসঙ্গটা আগেই টানছি। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, ওই যে ওখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে তরুণদের নিয়ে আপনাদের প্ল্যান কি, পরিকল্পনা কি? আপনি কিন্তু কোনো মানে পরিকল্পনা বলেন নাই। এটা কি আপনারা কেন্দ্রীয় ভাবে আপনাদেরকে বলা হয়নি যে এই প্ল্যান আছে, ম্যানিফেস্টোতে আপনারা ইউজ করেন? বিষয়টা হচ্ছে পাশাপাশি এই ব্যবসায়ীদের বিষয়টা যদি আপনি আনেন, আপনার ব্যবসা এবং তরুণদের বিষয়ে যে জিনিসটা হলো, যে তারা পড়াশোনাটাকে কিছু জিনিস এক সময় কিন্তু ছিল, একটা সময় পর্যন্ত ফি দিতে হতো না, বিনা ইয়াতে পড়াশোনা হতো। তো পড়াশোনা করার পরে এবং ভোকেশনাল বলেন, অনেক বিভিন্ন ক্যাটাগরির, শুধু গয়রাহা যেটা আমরা পড়ছি সেটা বিভিন্ন সেক্টরে আপনার পড়াশোনা, টেকনিক্যাল বলেন, বলেন, এইগুলাতে, এবং তারা পাশ করার পরে যেন তারা বেকার না থাকে, কর্মসংস্থান তৈরি করা হবে।
যে এখন তারা পাশ করলো, অর্থবিত্ত খরচ করে এতটা সময় ব্যয় করলো, কিন্তু দেখা গেল চাকরি খুঁজতে খুঁজতে তার চুলদারি পাইকে গেল, বা বছর পর বছর চলে গেল। তো এই জিনিসটা, এই যৌবনের যে ব্যাগটা, আবেগটা এবং তার কর্মস্পৃহাটা যাতে নষ্ট না হয়, তার লেখাপড়া শেষের সাথে সাথে তার কর্মসংস্থানটা দেশে এবং দেশের বাইরে যেন তৈরি থাকে, সেই অনুযায়ী সেই পরিকল্পনা আমাদের আছে। একদম স্পষ্ট। তাহলে- দখল এবং চাঁদাবাজি বন্ধে কি করবেন? অবৈধ দখল এবং চাঁদাবাজি বন্ধের প্রশ্নটি ছিল। ওই যে ওইখান থেকে একজন ব্যবসায়ী প্রতিনিধি, সামনের দিনে যদি হয়, যদি যখন আপনারা আসবেন, যদি আপনারা আসেন, সামনের দিনে দেখেন আমাদের এই বিষয়টাতে রাজনৈতিক অবস্থান কি এবং কি করবেন? আমরা তো দীর্ঘদিন বাইরে আছি, আন্দোলন সংগ্রামে ছিলাম, অনেক আহত নিহত হয়েছে, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যত অত্যাচার নির্যাতন সবই আমরা সহ্য করেছি। তো এখন আমাদের মধ্যে আমাদের তারেক রহমান সাহেবের যে নেতৃত্বটা আসছে, ওনার যে চিন্তাধারা, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে এবং জনসাধারণের মধ্যে আমি বলবো যে এটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কারণ আপনি একটা জিনিস করবেন, সেটা যদি বোধগম্য না হয়, স্পষ্ট না হয়, দেখা না যায়, তাহলে সেটার উপরে কিন্তু কোনো কিছু চিন্তা ভাবনা করে কমেন্টস করা যায় না। তো সেই ক্ষেত্রে অবৈধ দখল, অবৈধ দখল, তো এই বিষয়গুলো আইনের শাসন যদি থাকে, সুশাসন যদি থাকে, তাহলে আপনি শুধু অবৈধ দখল না, অনেক কিছু আপনি মাদক অনিয়মই বলেন, থাকবে না। অনিয়ম বলেন, কোনো কিছুই কিন্তু থাকবে, কিন্তু শাসনটা হইতে হবে সুশাসন। সুশাসনটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে অনেক কিছু সমাধান আপনার এমনিতেই হয়ে যাবে। তো সুশাসনের উপর আমাদের জোর থাকবে, এবং এই সুশাসন অতীতের মতো যদি থাকে এবং আগামীতে যদি এটা আরো বেগবান হয়, তাহলে আমার মনে হয় আপনাদের যে সমস্যাগুলো আছে, আপনার মাদকাসক্ত বলেন, ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি বলেন, বিভিন্ন বিষয় বলেন, এগুলো এমনিতেই থাকবে, দুর্নীতি অনিয়ম সবই দূর হবে, একদম স্পষ্ট। সবই দূর হবে। উম্মে ফারহানা, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, দুইটা। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে বেকারত্ব যে একটা সমস্যা, এটা আমরা সবাই জানি। এই সমস্যা সমাধানে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা, কোনো স্পষ্ট বা অস্পষ্ট, কিভাবে আপনারা আসলে প্ল্যানটা করছেন, সেটা যদি বলতেন, তরুণরা মনে হয় উদ্দীপিত হতেন, তরুণরা মনে হয় আশা পেতেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে বলছেন যে চাঁদাবাজি, এটা কবে করবেন না করবেন, এরকম আমরা এখানে শোনা যাচ্ছে অনেকে আপনারা অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, এটা সত্যি, এবং অনেকেই এরকম জেলে ছিলেন, এই ছিলেন, তো এরকম অনেক আমরা শুনতে পাচ্ছি গল্প। হ্যাঁ, আপনারা শুনেছেন কিনা জানি না, অডিয়েন্সকে জিজ্ঞেস করছি, যে এরকম জেলেই থাকতেন, এই সেই হঠাৎ করে আসলেন, এই গত কয়েক মাসের মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে তার ছেলেমেয়েরা আইফোন নিয়ে ঘুরতেছে। তো ছেলেমেয়েরা আইফোন নিয়ে ঘুরতেছে, ওভারনাইট দে বিকেম রিচ। সো এই ধরনের কথা কি আপনারা শুনতে পাচ্ছেন, বা এই বিষয়ে আপনাদের মতামত কি? এটা স্পষ্ট করতে হবে তো, আপনি তো অ্যাডভোকেট মানুষ, আপনি জানেন কিভাবে আসলে আর্গুমেন্টটা করতে আইনের হয়। সাথে যুক্ত। হ্যাঁ, তো অ্যাডভোকেট মেহানান, আমরা উত্তর অপেক্ষায়। দেখেন, আমরা সারা বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা তারা চালাচ্ছি, এবং খুব বড় ধরনের অপপ্রচারও আমাদের মোকাবেলা করতে হচ্ছে। আচ্ছা, আপনি বলতে চান এটা একটা প্রপাগান্ডা? সার্বিক বিষয়ে বলছি, আমি স্পেসিফিক বলছি না, সার্বিক বিষয়ে বলছি। অনেক ধরনের অপপ্রচারের মোকাবেলা আমাদের করতে হচ্ছে, এটা অপ্রকাশ্য ভাবে করতে হচ্ছে, প্রকাশিত ভাবে, অপ্রকাশিত অনেক বিষয় হচ্ছে এবং প্রকাশিত হচ্ছে, যেটা আমাদের অনেক বেগ পেতে হচ্ছে। পরিকল্পিত ভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। কারেক্ট, সেটাই আমি বলতেছি, যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, সেটা এখন আপনি আমার সাথে মেধায় পারবেন না, আপনি রাজনীতিতে পারবেন না, কথায় পারবেন না, ক্যাম্পেইনে পারবেন না, আবার প্ল্যানিং এর সাথে পারবেন না, তো লোকটা তো ভালো না। কেন ভালো না? না ভাই, এত সমস্যা আছে। কি সমস্যা? কাছের সমস্যা, কি সমস্যা এটা তো আর বলতে পারে না। তো এখন ওনার যদি দোষ থাকে, যে তার দোষ আছে, এখন এটা আপনি ভাইগা যদি না বলেন, তো এই ধরনের প্রচারণা আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এটা প্রকাশ্যে আমাদের মোকাবেলা করতে হচ্ছে রাজনৈতিক ভাবে, এবং ভিতরে ভিতরে এগুলা, এই প্রতিকূল অবস্থাটা আমাদের পিছনে ফেলে আমাদের সামনের দিকে আগাচ্ছে। একদম, ধন্যবাদ। আমি এবার একটু উম্মে ফারহানা আপনাকে থামাতে চাই, উম্মে ফারহানা আপনাকে একটু থামাতে চাই। আমি এবার ভিন্ন প্রসঙ্গে আসলে আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে আসন ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া, এই আসনে তো এবার জামাতের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে। যদিও জামাতের অভ্যন্তরীণ দলীয় শৃঙ্খলা এবং
এটা নিয়ে সব মহলে একটি আলোচনা থাকে যে জামাতের শৃঙ্খলা গঠনতন্ত্র মেনে সবাই কাজ করে। তো সেক্ষেত্রে এই শৃঙ্খলার দুর্গে কি আসলে ফাটল দেখা দিচ্ছে কিনা, কিংবা যিনি দাঁড়িয়েছেন তিনি তো বিগত 3টি নির্বাচনে জামাতের পক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, কেমন চ্যালেঞ্জ আসলে বিষয়টা আপনার জন্য? এটা প্রথমে আমি সংশোধন করে দিই আপনাকে, বিদ্রোহী বলা ঠিক হবে না, এই জন্য সে উনি জামাতের কোনো প্রার্থী আপনাদের নন। ভাষায় যেটা বহিষ্কৃত, আমাদের ভাষায় সেটা বিদ্রোহী। জামাতের প্রার্থী নন, আর প্রার্থী ঠিক করা হয়েছে আমাদের 2022-এ। অতএব এটা বিদ্রোহী প্রার্থী মানে মানতে আমি নারাজ। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এছাড়াও আরো স্বতন্ত্র প্রার্থী আছেন, উনি একজন স্বতন্ত্র প্রার্থী, 2 জন স্বতন্ত্র প্রার্থী, আর 3 জন হচ্ছে 3টা দল থেকে। তো আমরা 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি মনে করি আমার সমসাময়িক আরো যে প্রার্থীরা আছে, আমি একজন প্রার্থী হিসেবে ওনাকে মূল্যায়ন করতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসতে চাই অ্যাডভোকেট এম এ হান্নান খান। আপনাদের ময়মনসিংহ 11টি আসনের মধ্যে 8টি আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে, আর পুরো দেশের হিসাব যদি বলতে হয় সেক্ষেত্রে 79 আসনে প্রায় 92 জন বিদ্রোহী প্রার্থী সরব উপস্থিতি কিন্তু প্রচার প্রচারণায় রয়েছে। তো ঘরের শত্রু বিভীষণ হওয়ার শঙ্কা দেখছেন কিনা? না, দেখছি না। বাংলাদেশের 3টা ধাপ ইতিমধ্যে আমরা পার করেছি, বড় বড় ঘটনা। সেখান থেকে বিএনপি ক্রমান্বয়ে আপনার রিচ করছে। 3টা ধাপ আমরা বের করেছি এবং ক্রমান্বয়ে রিচ করছে, সেটা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। এখন সমুদ্র আছে না, সমুদ্রে যাই ফালান না কেন, সমুদ্রে কিন্তু সেই জিনিসটা গ্রহণ করে না। সমুদ্রে সব জিনিস কিন্তু কিনারায় আসে। একদম স্পষ্ট। আমরাও চাই যে সমুদ্র থেকে বেরিয়ে যেই আসবে সেই হারিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিএসআরএম জনতার দরবার। তবে সময়ের সীমাবদ্ধতা, এবার বিদায় নেবার পালা। যাবার আগে জানিয়ে দিতে চাই 28শে জানুয়ারি সিএসআরএম জনতার দরবার হবে বাংলার ভেনিস খ্যাত বরিশাল শিল্পকলা একাডেমিতে। দেখার আমন্ত্রণ রইল সবাইকে। শুভেচ্ছা ও শুভরাত্রি।